অনুভূতি শব্দকথায় আপনাদের স্বাগতম। হৃদয়হীন মাফিয়া পর্ব ৬৭। এই অসৎ নারী জাবরার খান জিদ্দাতের পবিত্র অর্ধাঙ্গিনী হয়ে নগ্ন অবস্থায় নৃত্য করতে একবারও বুক কাঁপেনি। রানীর কানে পৌঁছানো মাত্রে মাথায় আসমান ভেঙে পড়ল, সারা শরীর থরথর করে কাঁপতে আরম্ভ করে দিয়েছে ইতিমধ্যে। এই মুহূর্তে গাল চেপে ধরার ব্যথা তুচ্ছ মনে হলো। সে সত্যি শুনছে তো নাকি অতিরিক্ত ভয়ে স্বপ্ন দেখছে? কিছুটা শ্বাসরুদ্ধকর অবস্থা হলো তার। চোখ ভর্তি জল নিয়ে জাবরারের দিকে ভয়ার্ত দৃষ্টি তাক করল। ক্রমাগত শ্বাসকষ্টের রোগীদের মতো যন্ত্রণা বেড়ে চলেছে। সে কী উত্তর দেবে এখন? অসহায় দৃষ্টি তাক করে থাকা ছাড়া আর যে কোনো উপায় নেই। জিদ্দাতের মাথায় ক্রমশ আগুন দাউ দাউ করে জ্বলছে। রানী মুখ দিয়ে কী বা আওয়াজ বের করবে? এই মুহূর্তে কণ্ঠশক্তি তার কাজ করছে না। জিদ্দাত দ্বিগুণ রাগল। চুলের মুঠি এক হাতে প্যাঁচাতে প্যাঁচাতে একদম গোড়ায় নিয়ে আরও শক্ত করে চেপে ধরল। রানী মৃদু শব্দ কুকড়ে ওঠে। জাবরার এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে রানীকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তাকে এক প্রকার টেনে হিঁচড়ে উদয় হলো সিঁড়ির দিকে। জিদ্দাতের গতিসীমা একটুর জন্যেও কমালো না, তার গতি বজিয়ে টেনে নিচ্ছে। রানী ঠিকমতো দাঁড়াতেও পারছে না। এভাবে টেনে হিঁচড়ে নেওয়ার ফলে আরও আগেই তার পা চলছে না। সিঁড়ি দিয়ে নামার সময় পা বারবার সিঁড়িতে হোঁচট খাচ্ছিল। জিদ্দাত লিভিংয়ের মাঝ বরাবর নিয়ে এসে তাকে ছুঁড়ে মারল। এতে করেই সে ব্যালেন্স না রাখতে পেরে ফ্লোরে হড়বড়িয়ে মুখ থুবড়ে পড়ে যায়। হাতে বেশ খানিক ব্যথা পেয়ে ফুপিয়ে ওঠে। কোনো রকম নিজেকে সামলে ফ্লোরে বসে পেছনে জিদ্দাতের দিকে অসহায়ভাবে তাকালো। কান্না গলায় বলল, আমাকে মারবেন না, সইতে পারি না যে। জিদ্দাত রানীর কথায় প্রতিক্রিয়া করল না, এমনকি উত্তর দেবার প্রয়োজনও মনে করল না। নীরবেই সে সোফার উপর রাখা চামড়ার চাবুকটা হাতে তুলে নিল এবং সেটাকে ডান হাতে প্যাঁচাতে প্যাঁচাতে এগোতে শুরু করল। সেদিকে তাকিয়ে রানী ভয়ে বসা অবস্থায় পিছাতে শুরু করে। এটা দিয়ে আঘাত করলে যে সে কোনো মতেই সইতে পারবে না। এতটা নির্দয় কেন হচ্ছে এই লোকটা? আজ দয়া না করলে যে মরেই যাবে। মেয়েটা পিছিয়ে কত দূরেই বা আর যেতে পারল। তার আগেই শক্তপোক্ত বলিষ্ঠ মানবের সমস্ত শক্তি প্রয়োগ করা একের পর এক আঘাত কোমল শরীরের উপর পড়তে শুরু করল। রানী প্রথমে চুপ থাকলেও সময়ের সাথে আর পারল না। ব্যথায় হাহাকার করে উঠল। জিদ্দাত হিংস্র মানবের ন্যায় ততক্ষণেই কাজ চালালো যতক্ষণ না সাদা চামড়ায় লাল হয়ে রক্ত জমাট বেঁধে উঠছিল। তবে রক্তাক্ত করল না, তার আগেই থেমে গেল। যতক্ষণ আঘাত করেছে ততক্ষণে তার মুখের ভাবভঙ্গি একদম গম্ভীর ছিল। মনের মধ্যে কী চলছে তা প্রতিবারের মতো বোঝা মুশকিল। রানী ফ্লোরে নিশ্চুপ হয়ে রইল, চোখ দিয়ে এক নাগাড়ে পানি গড়াচ্ছে। ছেড়ে দেয়ায় আহত শরীরেও বেশ অবাক সে। ব্যাস, এতটুকুই সাজা? কিন্তু তাকে ভুল প্রমাণ করে জিদ্দাত মুখে গভীরতা বজায় রেখে এক টানে দাঁড় করিয়ে দিল। আবারও তাকে টেনে নিয়ে আসলো নিচে থাকা রুমের ভেতর। সেখানে দুটো বাথটাব রেডি করা ছিল। একটাতে তাজা কাঁচা তরল মিল্ক, তার উপর ভাসছে কিছু তাজা রক্ত লাল গোলাপের পাপড়ি। অপরটাতে একদম ঠান্ডা পানি। অতিরিক্ত ঠান্ডা হওয়ায় ধোঁয়া উঠছে, দেখেই বোঝা যাচ্ছে ফ্রিজার করা পানি। রানী কিছু বুঝে ওঠার আগেই প্রথমে তাকে মিল্কের উপর ফেলে দেওয়া হলো। সাথে সাথে শরীরে অসহ্য জ্বালা করে উঠল। দীর্ঘ 5 মিনিট সেখানে ফেলে রাখার পর তাকে পুনরায় তুলে ঠান্ডা পানিতে ফেলে দিল। প্রথমটা সহ্য করার মতো হলেও এবার সহ্য করার মতো ছিল না। তবে রানী মুখ দিয়ে টু শব্দ বের করেনি। নিজে থেকে পানির থেকে ওঠার চেষ্টাও করল না এই নারী। 1 ঘন্টা ধরে সে পানিতে পড়েছিল। শীতে বারবার গা কাটা কাটা দিয়ে উঠছিল। থরথর করে কাঁপছে সে। দাঁত কপাটি একে অপরের সাথে বাড়ি খাচ্ছে স্পষ্ট। অতিরিক্ততায় পুরো শরীর ক্রমশ নীলচে হয়ে এসেছে। জিদ্দাত দাঁড়িয়ে থেকে 2 হাত পকেটে পুরে শুধু শান্ত নয়নে পর্যবেক্ষণ করে গিয়েছে এতটা সময়। নিথর হয়ে যাবার আগ মুহূর্তে তুলে দাঁড় করালো। শক্তি খাটাতে না পেরে পড়ে যেতে নিল রানী। তার আগে জিদ্দাত তাকে শক্ত করে ধরল। ভেজা বেশ কয়েকগুণ চুল তার কপালে লেপটেছে। সে ফ্যাকাশে মুখখানা নিয়ে তাকালো স্বামীর কঠিন মুখপানে। জিদ্দাত ধীরে ধীরে রাখল তার কানের পেছনে হাত। সেখানে 2 আঙুল চাপতে রানী মুহূর্তে ঢুলে পড়ল তার প্রস্তুত বক্ষে। জড়সড় হয়ে ফ্লোরে শুয়ে আছে, চোখ বন্ধ তার। থরথরিয়ে কাপা অবস্থায় নিজের উপর তীব্র ঠান্ডা পানি পড়তে লাফিয়ে উঠে রানী। প্রথমে জোরে জোরে কয়েকটা শ্বাস নিল সে। অতঃপর আশেপাশে তাকাতেই ভয়ে গা শিউড়ে উঠল। আবারও সেই মহলটার সাক্ষাৎ, যেখানে জিদ্দাত তাকে আরও একবার নিয়ে এসেছে। কিন্তু সেটা স্বপ্ন নাকি বাস্তব ছিল সঠিক জানা নেই। সামনে তাকাতে বড় সিংহাসনে বসে থাকা জিদ্দাতের দিকে নজর যেতে ফাঁপা ডোক গিলল। সারা শরীর তার ব্যথায় টনটনিয়ে ছিঁড়ছে, সাথে খুব শীত শীত লাগছে। 2 হাতে গা জড়িয়ে কাঁপছে। জাবরার জ্বলন্ত সিগারেট 2 আঙুলের ফাঁকে ঘোরাতে ঘোরাতে তার শান্ত স্বরে বলা বাক্য মহল কাঁপালো। ভরা মজলিসে হয়েছিল পাপ।
শূন্য মজলিসের স্বামীর সামনে হবে পূর্ণ। সারা অঙ্গ কাঁপল রানীর। সে কম্পিত স্বরে বলল, কি বলতে চাইছেন? জিদ্দাতের সামনে রাখা আছে ওয়েনের বোতল। সে হাত দিয়ে ছিটকে ফেলল মুহূর্তে। চিৎকার করল গলা ফাটিয়ে, করুণ নৃত্য, অর্ধনগ্ন হয়ে নয়, ফুল নগ্ন দেখা চাই। এহাম কথায় কারেন্টের ঝটকা খেল রানী। সাথে জায়গায় খানিক থমকে বসল। পুরো শরীর ঠান্ডায় জমে যাচ্ছে তার। এখন সে কি করবে? উপায় আছে কি কোনো? জাবরার যেটার কথা বলছে সেটা কোনোদিনও সম্ভব নয়। পুরো শরীর যেন ব্যথায় টনটনিয়ে ছিঁড়ে যেতে চাইছে। খুব কান্না করতে ইচ্ছা করছে, কিন্তু সেই শক্তিটা তার শরীরে অবশিষ্ট নেই। চাবুকের আঘাতের জায়গাগুলো বিষাক্ত হয়ে আছে। থরথর করে কাঁপতে থাকা শরীর নিয়ে ফ্লোরে দুহাত ভর দিয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করল। প্রথমে দাঁড়াতে ব্যর্থ হয়ে ফ্লোরে পড়ে গেল। হাল না ছেড়ে দ্বিতীয়বারের মতো চেষ্টা করে কোনো রকমে উঠে দাঁড়ালো। গায়ে চুপচুপে হয়ে ভেজা থাকা শাড়িটা দ্বিগুণ আষ্টেপিষ্টে গায়ে জড়িয়ে নিল। অদ্ভুত নীল আখি জোড়ায় পানিতে টইটুম্বুর হয়ে গেছে ইতিমধ্যে। পাষাণ মানবের দিকে সে অশ্রু ভেজা নয়নে তাকালো। দুহাত জোড়া করে আকুতি মিশিয়ে কান্না জড়ানো কণ্ঠে বলল, প্লিজ বোঝার চেষ্টা করুন না। মানছি আমি ভুল করেছি, আর করব না। এবারের মতো আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? কথা শেষ হতেই কাঁচ ভাঙার বিকট শব্দ কানে পৌঁছালো। ধারাল কণ্ঠে দাঁত পিষে কয়েকটি কঠিন বার্তা তার দিকে সেকেন্ডের কম সময় ধেয়ে আসলো। মাফিয়া জাবরার খান জিদ্দাতের কাছে ক্ষমার খ উচ্চারণ করার চান্স নেই। সেখানে তো মিসেস আপনার ভাগ্য ভালো, এখনো ধর থেকে মাথাটা আলাবা করে দেইনি। রানী আরেকটু শব্দ করে কেঁদে উঠল। চৌঠি খুলতে পারছে না। নৃত্য করবে তো দূরের কথা। চুপ করে দাঁড়িয়ে রইল সে। সারা শরীর তার অসম্ভব কাঁপছে। দাঁড়িয়ে থাকার মাঝে পায়ের সাইডের চামড়া ক্রস করে ভাঙা কাঁচ ধেয়ে যেতে রানী চোখ খুলে ব্যথায় আর্তনাদ করে ওঠে। জিদ্দাত রক্ত চোখে এক হাতে ঘাড় ঘষতে ঘষতে পিয়ার্সিং করা অধর কামড়ে 2 আঙুলে নৃত্য করার জন্য ইশারা করল। উপায় না পেয়ে দুর্বল শরীর নিয়ে চেষ্টা করতে ব্যস্ত হয়ে পড়ল রানী। ততক্ষণে জাবরার নিজের সিংহাসনে গিয়ে পায়ের উপর পা তুলে বসেছে। ঘাড়টা খানিক কাত করে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল রানীর উপর, এবং ধীরে ধীরে তার হাতের কবল থেকে বেঁচে যাওয়া ওয়েনের গ্লাস তুলে চুমুক দিল। তার চোখে কিছুই স্পষ্ট নয়, সমুদ্রের থেকেও গভীর, যা মাপার ক্ষমতা কারো নেই। শান্ত সচল মস্তিষ্কে কি চলছে ঠিক সেই বরাবরের মতোই বোঝা মুশকিল। রানী আর পারছে না, তার থেমে যাবার প্রয়োজন। শরীর চলছে না এই মুহূর্তে। নিচের দিকে দৃষ্টি স্থির তার। সামনে স্বামী নামক লোকটার দিকে তাকাবে বা কি করে এই মুহূর্তে সে তাকে কেমন চোখে দেখছে সেটা তার অজানা নয়। টানা 2 ঘন্টা নৃত্য করার পর রানী একদম কাহিল হয়ে যায়। তার জ্বর এসেছে বোধহয়। শীতে কাঁপছে। আর পারল না, সে নিচে বসে পড়ল। জিদ্দাত তুচ্ছ হাসল। অতঃপর ধীরে পায়ে এগিয়ে এসে রানীর সামনে এক হাঁটু ভেঙে বসল। তারপর রানীর থুতনি ধরে মুখ উঁচু করে ধরল। মেয়েটা জোরে জোরে শ্বাস নিচ্ছে। সে কতটা দুর্বল তা ফ্যাকাশে মুখখানি দেখলেই বোঝা যাচ্ছে। ইস বিবি, সূর্য এখনও ওঠেনি। 4 more hours left। চোখ ভর্তি জল নিয়েই তাকিয়ে রইল। আরও 4 ঘন্টা কেন? 4 মিনিট নৃত্য করাও তার পক্ষে কঠিন হয়ে যাচ্ছিল। জাবরার রানীর চোখের জল মুছে দিতে দিতে ফের শান্ত কণ্ঠে বলল, কোনো ব্যাপার না, আপনার জন্য তার থেকেও ভালো কিছু ওয়েট করছে। রানী তৎক্ষণাৎ আটকে পিছিয়ে যেতে চাইল, তবে লাভ হলো কই। জাবরার তার হাত দুটো শাড়ির অংশ ছিঁড়ে বেঁধে দিল। ছুটার জন্য চেষ্টা চালালো সপ্তদোষী নারী, তবে তার শরীরে সেরকম শক্তি ছিল না। একই রকমভাবে পা দুটো বেঁধে দিল পাষাণ মানব। অতঃপর পকেট থেকে ছোট একটি প্যাকেট বের করল। প্যাকেটের ভাঁজ খুলে খুব ধারালো একটা ব্লেড হাতে তুলে নিল, যা দেখে রানীর শ্বাসরুদ্ধকর অবস্থা হলো। ছটপট করে হাত পায়ের বাঁধন খোলার জন্য মুচড়ামুচড়ি করতে শুরু করে দিল। জিদ্দাত নীরবে তাচ্ছিল্য হেসে ধাক্কা দিয়ে তাকে ফ্লোরের উপর উবত করে শুইয়ে দিল। রানী চোখ বন্ধ করে দাঁত কিচে রাখল। তাকে মরণ যন্ত্রণা ভোগ করতে হবে এখন। জিদ্দাত শব্দ করে হেসে তাচ্ছিল্য করে বলল, সরি বিবি, চামড়াটা অপবিত্র হয়ে গিয়েছিল। অতঃপর এক নজর রানীর ফর্সা পিঠে নজর ভুলালো। সেকেন্ডে তার হাতে থাকা ব্লেড চলল পিঠে। একের পর এক টান দিতে শুরু করল আস্তরে। নারী আওয়াজ করল না। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে শুরু করল ফ্লোরে। পুরো পিঠ আঁকতে ভেসে উঠেছে তাজা রক্ত। সাইড দিয়ে গড়িয়ে পড়ছে স্রোতের মতো। এখন যদি কোনো সুস্থ মানুষ এই নির্মম দৃশ্য দেখত, নির্ঘাত জ্ঞান হারাত। ধৈর্যের বাঁধ এতটাই শক্ত যে কিছুতে নারী শব্দ করল না, একটুর জন্যেও না। জিদ্দাত আদৌ নিজের মধ্যে আছে কিনা সন্দেহ আছে। তার চোখে মুখে ফুটে উঠেছে ভয়ঙ্কর হিংস্রতা। দাঁতের সাথে দাঁত কিরমিরিয়ে সারা শরীরটা ধারালো জিনিস দ্বারা ক্ষত বিক্ষত করে তবেই ছাড়ল। পাষাণ পুরুষের পুরো শরীর ঘেমে গিয়েছে। সে পিছিয়ে আসতে চাইল, তবে রানী হাত দ্বারা পা আঁকড়ে ধরল। অশ্রুভেজা নয়নে মুচকি হেসে বলে উঠল, শান্তি লাগছে তো এখন? জিদ্দাত উত্তর দিল না। নিজের গম্ভীর মুখখানাতেই অটুট থাকল। রানী শব্দ করে তাচ্ছিল্য হেসে ফের বলল, দেখুন না সাহেব,
পৃথিবীর মানুষ কতটা অদ্ভুত। বাধ্য হয়ে গায়ে পাপ মাখলে তাকে কঠিন সাজা পেতে হয়। যারা নিজ ইচ্ছায় গায়ে পাপ মাখছে তাদেরকে সাজা দেওয়ার মতো কেউ নেই। জিদ্দাত দৃষ্টি ফিরালো, চোখ বন্ধ করে শুকনো অধর ভিজিয়ে পুনরায় চোখ খুলল। তার ব্লেড ধরা হাতের আঙুল রক্তিম হয়ে খানিক রক্ত গড়াচ্ছে। রানী দমে রইল না। আপনার আর আমার এটা হয়তো শেষ দেখা। অভিশাপ দেব না, আপনি চির পাপিষ্ঠ হলেও এটা কঠিন সত্য, আপনি আমার স্বামী। কথাগুলো বলার সময় তার গলা ধরে আসছিল। ভীষণ কষ্ট হচ্ছে তার। বারবার চোখের পাতা এক হয়ে যাচ্ছে, ক্রমাগত শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপরেও চোখ টেনে ফের বলার চেষ্টা করল, আমি না আপনাকে খুব। বাকিটা বলতে পারল না, চোখের পাতা এক হয়ে গেল। আফটার 4 মান্থস। ঝিলিক নিজের রুমে মিরারের সামনে দাঁড়িয়ে নিখুঁত সাজে নিজেকে রাঙাচ্ছে, সাথে কিছুক্ষণ পরপর মুচকি হেসে উঠছে। কিছুদিন আগে আবারও সে বাসা থেকে রাগ করে রাতে পালিয়ে গিয়েছিল। এবার আর ব্যালকনি দিয়ে পালাতে পারেনি। আগারবারের সময় জয় শিক লাগিয়ে দিয়েছে। মনে পড়ে গেল সে রাত। আমার ফ্রেন্ড সবাই যাচ্ছে মাম্মাম, আমি গেলে প্রবলেম কোথায়? এত কিছু জানি না আমি, সব তোর ভাই জানে। তাকে ম্যানেজ করতে পারলে যেখানে মন চাই সেখানে যা। জয়া বেগমের থেকে মোটেও এমন উত্তর আশা করেনি ঝিলিক। তার নাকটা গোসায় ফুলে উঠল, সাথে ফর্সা নাক টকটকে হয়ে উঠল খানিক। সে কোলে রাখা কুশন ছুঁড়ে ফেলে দিল নিচে। তীব্র মান অভিমান নিয়ে জয়া বেগমের উপর চেঁচালো, সব শখ কি শুধু তোমার আদরের ছেলেরই আছে? আমার নেই? আমার সব ফ্রেন্ডরা মিলে সিনহার বার্থডে সেলিব্রেট করার জন্য কত কত প্ল্যান করেছে তুমি জানো? এখন সেগুলোর কি হবে? পরপর হাত ওপর নিচে ফিক্কা ছুঁড়ে ঠোঁট উল্টে কাঁদো কাঁদো কণ্ঠে সোফায় আঘাত করল। ধুর, সকলের সাথে কাটটি, কথাই বলবো না কারো সাথে। বলতে বলতে সে উঠে চলে যেতে নেয়। জয়া বেগম স্বস্তির শ্বাস ফেলেন। ঝিলিক সিঁড়ির কাছে গিয়ে আবারও ফিরে আসে মায়ের সামনে। জয়া বেগম খুবই হতাশ হন তা দেখে। ঝিলিক ফট করে মাকে জড়িয়ে ধরে আদুরে গলায় বলে, আমি যেতে চাই পার্টিতে মাম্মাম, তুমি তোমার ছেলেকে একটু ম্যানেজ করো না প্লিজ, প্লিজ প্লিজ। জয়কে তুই চিনিস না? একা কোথাও যেতে দিয়েছে আজ পর্যন্ত? আমি বলতে গেলে চোখ রাঙাবে। আমার ভয় করে, আমি বলতে পারবো না, তুই বলে দেখিস। ঝিলিকের রাগ আকাশ ছোঁয়া। সে রেগেমেগে ছেড়ে দিল জয়া বেগমকে। সিঁড়ি দিয়ে ওঠার সময় তার পাপার সাথে দেখা হয়, তবে সে সম্পূর্ণ মুখ ভার করে দৌড়ে উপরে উঠে যায়। আজাদ শিকদার একবার সেদিকে তাকিয়ে লিভিংয়ে আসলেন। সোফায় বসতে বসতে জয়া বেগমকে শান্ত স্বরে প্রশ্ন করলেন, মেয়ে এত আপসেট কিসের জন্য জয়া? ফ্রেন্ডের সাথে বার্থডে পার্টিতে যেতে চায়। ঝিলিক রুমে এসে নিজের ড্রেসের উপরে তুফান চালালো। রাগ দেখানোর মতো আর কিছু নেই। কভার থেকে সব ড্রেস নামিয়ে রুমের প্রতিটা কোণায় লণ্ডভণ্ড করে ছড়িয়ে ছিটিয়ে দিল। এতে শান্তি না পেয়ে আয়নার সামনে কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদল সে। কাঁদার মাঝে ঠোঁটে জন্মগত ইমোশন নেই দেখে দ্রুত লিপস্টিক নিল হাতে। সুন্দর করে সেট করার পর ডং করে ঠোঁট পাউট করল। অতঃপর কিস শেফ বানিয়ে যেই না দাঁত বেড়ে হাসতে নিবে তখনই মনে পড়ল সে আপসেট। তড়িৎ হাত থেকে লিপস্টিক ফেলে আবারও ছোট বাচ্চাদের মতো করে ঠোঁট উল্টে চোখ মুখ কুঁচকে কাঁদতে শুরু করে দিল। কিন্তু মিরার থেকে নজর সরালো না। নিজেকে সুন্দর দেখাচ্ছে কিনা সেদিকেও নজর রাখছে। ডিনার করার সময়ও সে কারো সাথে কথা বলল না। জয় কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে বাসা থেকে। জয়া বেগম খাওয়ার মাঝপথে ঝিলিকের প্লেটের লেগ পিস তুলে দিলেন। ঝিলিক সাথে সাথে অভিমানী মুখ করে হাত ধুয়ে উঠে গেল। জয়া বেগম আর কি করবেন, তিনি কিচেনে গেলেন। আজাদ শিকদার খাওয়ার মাঝে ফোনে কিছু একটা দেখছেন। ঝিলিক সোফায় এসে বসল। মন খারাপ করে এদিক ওদিক তাকিয়ে দরজা খোলা দেখতে তার মাথায় ভূত চেপে বসল আবার। ঘড়ির কাঁটা 12টার ঘরে। সে একবার কিচেনের দিকে তাকালো, তারপর বাবার দিকে তাকিয়ে সুযোগ লুফে দ্রুত দৌড়ে বাড়ি থেকে বের গেল। জয়া বেগম ও আজাদ শিকদার লক্ষ্যই করলেন না সেদিকে। বাহিরে এসে সে গাছের পেছনে দাঁড়িয়ে দারোয়ানের চোখে ফাঁকি দিল অন্যদিকে জোরে পাথর ডিল মেরে। দারোয়ান সেদিকে ছুটতে ঝিলিকও ছুটে গেট দিয়ে বের হয়ে গেল। ল্যাম্পপোস্টের মৃদু আলো দিয়ে রাস্তায় হেঁটে চলেছে তো, বাড়ি থেকে তো রেগে বের হয়ে আসলো, এখন কোথায় যাবে? এইদিকে রাস্তা শুনশানও বটে, কুকুর ডাকছে, মনে ভীষণ ভয়ও করছে। একটা ফ্রেন্ডের বাসাও কাছে নেই যে গিয়ে উঠবে। তার জীবনে ফ্রিডম বলতে কিছুই নেই। মনে এত এত কষ্ট নিয়ে হেঁটে যাচ্ছে এক নাগারে সপ্তদশী। হাঁটতে হাঁটতে নিজের মহল্লা ছেড়ে অনেকটা দূরে চলে এসেছে। এখন তো জায়গাটা আরও বেশি স্তব্ধ। পাতলা অধর তীর তীর করে কাঁপছে তার। কিছু পড়ার শব্দ হলে আঁতকে এদিক ওদিক তাকাচ্ছে। তবে অভিমানের পাল্লা ভারী হওয়ায় সে ফেরার জন্য পা বাড়াচ্ছে না। আরেকটু সামনে যেতে একটা বখাটে ছেলের মুখোমুখি হয়ে গেল ঝিলিক। তার বুকখানি হঠাৎ ধক করে উঠল। কান্না আসছে খুব। লোকটা দেখতে ভীষ বিশ্রী। সে পিছিয়ে এসে যেই না সামনে দৌড় দিবে অমনি ছেলেটা তার হাত ধরে নিল। এত রাতে সুন্দরীময়ে একা পাওয়া মানে চাঁদ পাওয়ার সমান। ঝিলিক সামনে ফিরে হাত ছাড়ানোর চেষ্টা করে ক্ষিপ্ত কণ্ঠে রেগে বলে,
ছাড় নাকমোটা কোথাকার, আমায় ধরেছিস কোন সাহসে? তুই আমারে নাকমোটা কইলি? খাড়া, তোরে দেখাইতাছি আমার নাক মোটা নাকি অন্য কিছু মোটা। ছেলেটা রেগে তাকে টেনে নিয়ে যেতে নিল। হঠাৎ স্তব্ধতা চিরে পেছন থেকে এক হুডি পরিহিত যুবক ভারী পদধ্বনি ফেলে ফোনে কথা বলতে বলতে তার পাশ কাটিয়ে গেল। ঝিলিক তড়িৎ চিৎকার করল, হেল্প হেল্প, টুপিওয়ালা চাচ্চু! এই অসভ্য নাকমোটে গরিলার মতো দেহ পাতিলের নিচের থেকেও বেশি কালো বদমাশ লোকটা আমায় আটকে রেখেছে। প্লিজ আমাকে এর হাত থেকে উদ্ধার করুন। যুবক অনেকটা সামনেই চলে গিয়েছিল। সে দাঁড়ানোর প্রয়োজন মনে করেনি, তবে বিরক্তিকর বাক্যে তার ললাটে গভীর ভাঁজ ফেলে। তার কাছে কণ্ঠস্বরটা চেনা চেনা মনে হতে দাঁড়িয়ে গেল। হুডির টুপি ফেলে ধীরে ধীরে সেদিকে ঘুরে দাঁড়াতে বখাটে ছেলেটা ভূত দেখার মতো আতকে ঝিলিকের হাত ছেড়ে তৎক্ষণাৎ দৌড়ে পালালো। ঝিলিক বোকার মতো দৌড়ে যাওয়া ছেলেটার দিকে এক নজর তাকিয়ে যুবকের দিকে তাকালো। সাথে সাথে সেও চমকে উঠল। যুবকটি আর কেউ নয়, তীর্য। ঝিলিকের চিনতে একটুও অসুবিধা হয়নি। সে জোরপূর্বক হাসল। শেষমেশ সে তীর্যকে চাচ্চু বলে ডেকেছে। ছি ছি, এর অপরাধে যদি তাকে এখন তুলে নিয়ে যায়। তীর্য ঝিলিককে দেখামাত্র বাঁকা হাসল। এগিয়ে আসতে ঝিলিক হালকা পিছিয়ে গেল। এগোচ্ছেন কেন? আজও বাসা থেকে পালিয়েছ? তো কি করব আমি, বাসায় কেউ আমায় ভালোবাসে না। তীর্য কাছাকাছি এসে থামল, অতঃপর কিছু একটা ভেবে বলল, আজ রাতে কি দিয়ে খেয়েছ? কেন, লেগ পিস দিয়ে। কে দিয়েছে খাবার? মাম্মাম দিয়েছে। কেন দিয়েছে? ভালোবেসে দিয়েছে। বলেই ঝিলিক জিদে কামড় বসালো। ধুর, লোকটা একটা নাটক ভাজ। সে তীর্যকে ইগনোর করে সামনে এগিয়ে যেতে চাইলে তীর্য পথ আটকে দিল। আমার পথ ছাড়ুন, আমি যাব। তীর্য হাত ধরল শক্ত করে। ঝিলিক রাগ দেখিয়ে চেঁচালো, আমাকে ছাড়ুন, আপনিও দেখছি ওই বদমাশ লোকটার মতো। ঠাস! ঝিলিক গালে হাত চেপে ঠোঁট উল্টে তীর্যের দিকে তাকালো। অচেনা লোক তাকে থাপ্পড় মেরেছে, বিষয়টা হজম হওয়ার মতো নয়। ইগোতে গিয়ে বিঁধল। তুমি জানো, শহরে ভালো মানুষরা রাতে ঘুমায় আর খারাপরা রাতে চারিপাশে ঘুরে বেড়ায়। ওই ছেলেটা তোমাকে নিয়ে কি করতো আদেও জানা আছে? সে এক নয়, প্রতি কোনায় কোনায় তাদের উৎপাত। ধারালো রাগী ধমকের স্বরে বলা বাক্যে ভেঙে গেল সবিগো। ঝিলিক অপরাধ ভঙ্গিতে মাথা নিচু করে নিল। তার ভাবা উচিত ছিল বিষয়টি, কিন্তু সে ভাবেনি। তীর্য তো ভুল কিছু বলেনি। ফুপিয়ে উঠল ঝিলিক। তীর্যের হুঁশ ফিরে। কি থেকে কি করে ফেলেছে নিজেও জানে না। সে হাত ধরল ঝিলিকের, সামনে এগিয়ে যেতে যেতে বলল, বাসার ঠিকানা দিতে। ঝিলিকও হেঁচকি তুলতে তুলতে বলে দিল। অল্প সময় গেটের সামনে পৌঁছে দিল তীর্য। যাবার আগে সে মৃদুস্বরে বলল, সরি থাপ্পড় দেওয়ার জন্য। পরপর আর কখনো বাসা থেকে রাত বিরাতে বের হবে না মেয়ে। দ্বিতীয়বার হয়তো কোনো তীর্য বাঁচাতে নাও আসতে পারে। বলে সে দেরি করল না, চলে গেল তার সামনে দিয়ে। ঝিলিক ফিরল বর্তমানে। সেদিন রাতের পর লোকটার জন্য মনে আলাদা অনুভূতি তৈরি হয়েছে। অবশ্য ওদিন জয় অনেক রাত বেড়ে বাসায় ফিরেছে। ঝিলিক জয়া বেগমকে চুমুটুমু দিয়ে ম্যানেজ করে নিয়েছে। জয় যেন ভাইয়াকে না বলেন সে যে বাড়ি থেকে চলে গিয়েছিল। আর এটাও বলে দিয়েছে আর কোনো দিন যাবে না। জয়া বেগম কেঁদে কেটে কতক্ষণ বকাঝকা করেছিলেন ইচ্ছে মতো। সে কথাগুলো মনে করে সে প্রায় একা একাই হাসে। সাথে খুব ভালো উপলব্ধি করতে পারছে তীর্যকে সে ভালোবেসে ফেলেছে। মিররের সামনে থেকে সরে এসে সারা রুমে দুহাত মেলে ঘুরতে শুরু করলো। তারপর হাসতে হাসতে রুম থেকে বের হয়ে ছাদে যাওয়ার উদ্দেশ্যে অনমনে সামনের দিকে দৃষ্টি স্থির রেখে যেতে নিলে হঠাৎ জয়ের রুমের সামনে এসে দাঁড়িয়ে গেল এবং বিড়বিড় করল অস্ফুট স্বরে, কিছু একটা যেন ঝাপসা দেখলাম। তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে ভালো করে জয়ের রুমে তাকালো। হায় আল্লাহ, জয় ভাইয়া ডায়েরি লিখতে শুরু করলো আবার কবে থেকে? ব্যাপারটা ঘেটে দেখতে হচ্ছে। চুপি চুপি পা টিপে রুমে প্রবেশ করলো। জয়ের পড়ার টেবিলের দিকে এগিয়ে এসে উকি মেরে দেখল। সাথে সে মনে মনে প্রথম লাইনটা পড়ল, ওনার চুলের সুবাসে মিশে আছে ভোরের শিশির ভেজা শিউলির গন্ধ। এটুকু পরেই সে ডায়েরিটা টান দিয়ে নিয়ে নিল। আকস্মিক হওয়ায় জ্বরও তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল। ঝিলিক হাসতে হাসতে রুমের মাঝে এসে ডায়েরিটা মাথার উপর তুলে নাড়িয়ে নাড়িয়ে বলল, কে এই মহারানী যে চুল দিয়েই আমার ভাইয়ের মন চুরি করে নিয়েছে? আমার ভাইয়ের মন চুরি করে নিয়েছে। জয় ঝিলিকের থেকে ডায়েরিটা নিতে চাইল, তবে ঝিলিক সুযোগ দিল না। এতে জয় তাকে কাতুকুতু দিতে শুরু করলো। সে শরীর সাপের মতো মুড়িয়ে সুড়িয়ে খিলখিলিয়ে ডায়েরিটা দ্রুত দিয়ে দিল। জয় ডায়েরিটা নিয়ে শান্তস্বরে মুচকি হেসে বলল, আছে একজন, খুব শিগগিরই নিয়ে আসো তা তো, তারপর আমরা ভাবি ননদ মিলে তোমাকে শায়েস্তা করব। কথাটা বলে দুহাতে বুক ভাঁজ করে রেখে ভাব নিয়ে অন্যদিকে তাকালো। জয় ঝিলিকের মাথায় আস্তে গাঁটটা মেরে ডায়েরি ড্রয়ারে লক করে রেখে শুধল, এই চিন্তা নিয়েই ঘুরে বেড়ান আপনি? সামনে যে এক্সাম, তার কোনো চিন্তাভাবনা আছে আপনার? কুচোর পড়ালেখা। আমি তো হাস্যকর লোকটার সাথে বিয়ে করে কিভাবে বাচ্চা ডাউনলোড করব সেই চিন্তাভাবনা নিয়ে ঘুরে বেড়াই। যদিও সে মনে মনে বলেছে। জয় চেয়ারে আরাম করে বসল।
কাভার্ডে চকলেট আর আপনার পছন্দের টেডি বিয়ার রাখা আছে, যা আপনি মলে পছন্দ করে রেখে এসেছিলেন। যাওয়ার সময় এগুলো নিয়ে গিয়ে আমাকে উদ্ধার করুন। ঝিলিক তৎক্ষণাৎ লাফাতে লাফাতে আলমারি থেকে সেগুলো নামিয়ে নিল। কাল জয়ের সাথেই গিয়েছিল শপিং মলে, তবে জয় কিছু রাজনৈতিক বিষয় নিয়ে ছেলেদের সাথে কথা কাটাকাটি করায় খুব রেগে গিয়েছিল। টেডি বিয়ারটা তার খুব পছন্দ হয়েছে, কিন্তু সাহস করে আর বলতে পারিনি। সেগুলো নিয়ে জয়ের দিকে ফিরে খুশিতে আত্মহারা হয়ে বলল, থ্যাংক ইউ ভাইয়া, অ্যান্ড লাভ ইউ মোর মাই হার্টবিট। জয়ের কথা শুনে ঝিলিক সুন্দর করে হেসে আবারও লাফাতে লাফাতে বের হয়ে গেল। জয় মুচকি হাসল। তার বোন মানে তার প্রাণ, এতটাই ভালোবাসে সে তার বোনকে। টাইম স্কিপ। রামদাস এবং ওনার বাকি দুভাই বাসায় ফিরলেন। রামদাসের বন্ধু ছিলেন তিনারই শেষ সমাধি করে আসলেন। মনটা ভীষণ উদাস। সোফায় তিন ভাই বসলেন। আর অল্প কিছুদিন বাকি ইলেকশনের। মাথায় ভারী চিন্তা, কত কাজ বাকি আছে আরও। সোহানা কিচেন থেকে চা তৈরি করে নিয়ে এসে প্রথমে রামদাসকে দিলেন, তারপর রিপন দাসকে, লাস্টে হরিরামকে চা দাঁড়িয়ে দিলেন। হরিরাম খানিক কেমন নজরে যেন সোহানাকে দেখলেন। সোহানাও তা বেশ লক্ষ্য করেন, তবে চা দিয়ে তিনি দ্রুত সেখান থেকে সরে আসলেন। এটা নতুন কিছু নয়, প্রায় তিনি এটা লক্ষ্য করেন সিঁড়ি দিয়ে ওঠার সময়। ওনার মাথা ঘুরে উঠল, তবে নিজেকে সামলে নিলেন। আজ 4 মাস ওনার মনে শান্তি নেই। রুমে এসে বেডে শুয়ে পড়লেন, সিলিংয়ের দিকে তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে। তাকিয়ে থাকার মাঝেই চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। চলবে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।